সম্প্রতি জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় নিহত আসাদুল হক হত্যা মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে 5 দিনের রিমান্ডে রয়েছেন তিনি। তৌহিদ আফ্রিদিকে রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। তোর নিজের জেলার নাম নাই ফরিতে, তুই আবার রোজ করে সিরাজগঞ্জ লাগে মাথার মধ্যে শটগান ঠেকাইয়া নগদ দিমু বুলেট বইরা। মাফিয়া কো জেলা, মাফিয়া কো মেলা, এই জায়গায় চলে হাজার রকমের খেলা। এটার বেশি দুর্না বাজান আমাদের এই কিসের কত জেলা কেউ খায়নি, তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি। তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো। এই তো যেটা বলা আমরা তো ভয় পাই। আমি আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে। আসলে আমি দুঃখিত এত লেটে ভিডিওটা দেওয়ার জন্য। আসলে আমি অসুস্থ ছিলাম এবং লেখাপড়ার চাপে আমি ভিডিওটা করতে পারি নাই। এই ভিডিওটা আমার করা উচিত ছিল 24 তারিখ বা 25 তারিখের মধ্যেই। জ্ঞানা পেঁচাল না পেরা চলেন ইন্ট্রোটা দিয়ে আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। Okay, I'm back. So hello, assalamualaikum. It's my channel Reality Roast and welcome to new video. First of all, আমি বাংলাদেশের কিছু প্রতিবন্ধী টিকটকারদের তুলে ধরবো এবং তার পরবর্তীতে আমি এক্সপোজ করব তৌহিদ আফ্রিদিকে। এখন বর্তমান সময়ে টিকটকের মধ্যে ঢুকলেই দেখা যায় যে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলা নিয়ে অনেক তোলপাড় চলতেছে। এখানে কিন্তু শুধু সিরাজগঞ্জ আর টাঙ্গাইলই নয়, পুরো বাংলাদেশের 64টা জেলার থেকেই পোলাপানে ভিডিও তৈরি করে এবং অন্য জেলাকে অপমানিত করে ভিডিও আপলোড দেয় টিকটকের মধ্যে। তোর নিজের জেলার নাম নাই ফরিতে, তুই আবার রোজ করে সিরাজগঞ্জ লাগে মাথার মধ্যে শটগান ঠেকাইয়া নগদ দিমু বুলেট বইরা। তখন মুখে মুখে একটাই কথা কবি, টিকটক সিরাজগঞ্জ জেলা ভাইয়া। তোদের ভিডিও দেখা পুরো 63টা জেলার পোলাপানে ভয় পাইছে যে ওরে বাবা এটা কোন রকম চ্যাটের বাল। মূল কথা হচ্ছে আমি কোনো জেলাকে ছোট করতে আসিনি, আমি শুধুমাত্র এরকম প্রতিবন্ধী টিকটকার পাগলের বাচ্চাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। না, তোদের ভিডিওটা ভালো হয়েছে, ঠিক আছে, এটারও ঠিক আছে, কিন্তু মানুষ বলতেছে যে সব পাগল ছাগল কই থেকে আসে, এরা জেলার কম্পেয়ার করতেছে কিসের জন্য। আসলে প্রত্যেকটা জেলার মধ্যে এরকম কিছু পাগল ছাগল থাকে, কিছু জেলায় কম কিছু জেলায় বেশি। এই বেটা কি এর গেটআপ আর সেটআপ কোমা দেখা বুঝছ না আমরা যে কিসের জেলার নবাব। আসলে ভাই টিকটকারদের কথা কি বলবো, এই পাগলা চুদারে দেখলে আমার একটা কথা মনে পড়ে যে পাগলের সুখ মনে মনে। এই পাগলের বাচ্চা বলতেছে যে ওরা নাকি কিশোরগঞ্জ জেলার নবাব। ভাই টিকটকের মধ্যে এসে স্লো মোশনে হাঁটলে এবং একটা ভিডিও আপলোড দিলে এবং একটা ভয়েস দিলেই কি নবাব হওয়া যায়? এত সহজ পাগলা চুদা। তোর ভিডিও দেখে মনে হইলো যে তোর বুদ্ধি মাথায় না, তোর বুদ্ধি পাছায়। তো আপনাদেরও কার কার মনে হয়েছিল অবশ্যই একটা কমেন্ট করে জানাই দিবেন। সবাই জেলা নিয়ে মাস্তানি করে, আর আমরা এমন এক জেলায় জন্মগ্রহণ করছি এই জেলা মাস্তান তৈরি করে। দিস ইজ নোয়াখালী জেলা ব্রো। দেখো আর এক পাগলে বলে কি, ওদের যদি জেলা জেলা নিয়ে যদি কন্ট্রোভার্সি না করতে দিয়া যদি দেশের মধ্যে যদি যখন যুদ্ধ লাগে বা অন্যান্য দেশে ওদের যদি সাপ্লাই করে, মানে যদি সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনীদের বদলে ওদের যদি মিশনে পাঠানো যাইতো, দেখা যাইতো যে কি বালটা ছিঁড়তে পারে পাগলা চুদার দলেরা। আসলে এসব পাগলা চুদাদের জন্য আমি একটা কথাই বলবো যে ভাই তোরা দেখ, তোরা ভিডিও তৈরি করবি ভালো কথা, নিজের জেলারে অনেকই ভালোবাসে। আমি আমার নিজের জেলার অনেক বেশি ভালোবাসি এবং আমার ডিভিশনটা অনেক বেশি ভালোবাসি। তাই বলে কি আমি এভাবে ভিডিও তৈরি করবো বা আমার দেশেরই অন্য আর একটা জেলাকে আমি ছোট করব? ভাই এটা তো নিজের দেশেরই ছোট করা হইলো। সবাই বোঝার চেষ্টা কর, তোদের তো পাছায় বুদ্ধি, তোরা তো বুঝতে পারবি না, তোদের তো মাথায় ঘিলু নাই, শুধু গোবরে ভরপুর। এখন জাস্ট আমি একটা কথাই বলবো যে তোরা এইসব কন্ট্রোভার্সি করা বাদ দে এবং নিজের জেলা নিজে মানে সুরক্ষিত রাখ এবং নিজের দেশকে নিজে সুন্দর কর। কিভাবে নিজের দেশকে সুন্দর করা যায়, দেশের ভালো করা যায় সেটা নিয়ে চিন্তা কর। অন্য জেলা এবং নিজের জেলাকে ছোট অন্য কেউ করতে পারে তোর ভিডিওটা দেখে, এটা অবশ্যই মাথায় রাখবি। সো এই বিষয়টা এখন বাদ দিব, এখন চলে যাব তৌহিদ আফ্রিদির বিষয়টায়। এই সময়টাতে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে যে কোনো প্ল্যাটফর্মে ঢুকলে দেখা যাচ্ছে যে তৌহিদ আফ্রিদিকে পুলিশে গ্রেফতার করে ধরে নিয়েছে। আপনারা সবাই জানেন যে কিসের জন্য তৌহিদ আফ্রিদিকে ধরেছে। এখন আবার অনেকে বলবেন যে তুমি এইসব নিয়ে ভিডিও তৈরি করতেছো, যখন 2024 সালে জুলাই আন্দোলন হলো তখন তো কোনো কথাবার্তা বলো নাই, যখন ও খারাপ কাজ কাম করেছে, অন্যকে হুমকি দিয়েছে। এখন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমি তখন ইউটিউব জার্নিটা শুরুই করি নাই। আমি ইউটিউব জার্নি শুরু করেছি 2024 সালের ডিসেম্বরের থেকে। আর এই ঘটনাটা হয় 2022, 23, 24 এই সময়ে, মানে ও যখন আর কি আমাদের এই পলাতক শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন থেকে ও ওর ক্ষমতার অপব্যবহার করেছে। ডিপি হাউন
ওর বাসায় গিয়েছে, ওর সাথে কত আড্ডা দিয়েছে, কিন্তু পরবর্তীতে বের হয়েছে যে ওরা কীরকম জোচ্চোর এবং বদমাইশ। আসলে ওই সময় তৌহিদ আফ্রিদি কী করেছিল আপনারা কি সঠিক তথ্য জানেন? যদি না জানেন অবশ্যই ভিডিওটা দেখেন পুরোপুরি। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মূলত কথার মতো কথা হচ্ছে যে যখন 2024 সালে জুলাই আন্দোলন হলো, যে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর যাদের সাথে ওর ভালো সম্পর্ক ছিল বা সম্পর্ক নাও ছিল বাট কন্টেন্ট ক্রিয়েট করতো, তারা যখন মানে যে ছাত্রদের পক্ষে গিয়ে দাঁড়ায়, তাদের সাথে আন্দোলন করে, তাদের সাথে মিছিলে যোগ দেয়, তাদেরকে ওই তৌহিদ আফ্রিদি হুমকি দেয় মোবাইলে ফোন কলের মাধ্যমে। ওই সময় যারা বড় বড় পোস্টে ছিল, পুলিশে, তারপর সেনাবাহিনীতে বা যে কোনো মন্ত্রীতে, তাদের বাসায় গিয়ে তাদের সামনে কল দিয়ে তাদের মানে যে কন্টেন্ট ক্রিয়েটরদের ফোন দিত এবং তাদের সাথে কথা বলায় হুমকি দিত, বা ও নিজেও হুমকি দিত। এরকম করেছিল রাহির সাথেও। আর রাহি কে সেটা তো আপনারা সবাই জানেন। এখন বর্তমান যারা বলতেছে যে ও নাকি মির্জাফরি করেছে, তৌহিদ আফ্রিদির সাথে বেইমানি করেছে। আর আপনারা যারা যারা তৌহিদ আফ্রিদির ভিডিও দেখতেন তারা কিন্তু অবশ্যই রাহিকে চিনে থাকবেন, ওর টিমমেট ছিল রাহি। খারাপ লাগে, মানে আমার বউটাই এসে আমার নিয়ে চিন্তা ভাবনা করে বেশি, ওরে খারাপ কষ্ট লাগে বেশি। হ্যালো, হ্যাঁ, আচ্ছা তুমি কিছু মনে করো না, আমি তোমার সব বলতেছি। আমি ইন্টারভিউর সামনে আমার নিজের বউ আমার বলতেছে আমি মির্জাফর। তাহলে বলেন আমার মানে আমার কষ্টটা কোন জায়গায় আপনি বুঝতে পারছেন? আমার খারাপ লাগে, আমি কি করলাম? আমি মির্জাফর কি করছি? আমার জিজ্ঞেস, আমি তোমার সাথে চিনলাম না। আচ্ছা, আমার সাথে অনেক ক্যামেরা আছে, তো আমি পরে কথা বলি। আমি বলছি কি করছি, আমি সবকিছু বললাম তো আপনাদেরকে, খুলে বলছি না? আমার বউ কলেজে যেতে পারে না, ওরা মেয়েরা এসে জিজ্ঞেস করে। আচ্ছা, যেমন ধরেন আমি আর আপনি বন্ধু, এখন আমি সাব্বির যদি আপনার সাথে বেইমানি করি বা আমরা দুজন মিলে যদি একটা খারাপ কাজ করি বা আমি যদি খারাপ কাজ করি এবং আপনার সাথেও যদি আবার বেইমানি করি, তাহলে আপনাকে যদি 2 দিন পরে পুলিশে ধরে যে তুই তো ওর বন্ধু ছিলি, সাব্বিরের বন্ধু ছিলি, তাহলে সাব্বির কি করছে সেটা আমার বল। বা তোরে আপনারা যদি পরবর্তীতে রিমান্ডে যদি নেয় বা কোনোভাবে মানে জোর জবরদস্তি করে যদি জিগে, আপনি কি সত্যি কথা বলবেন না? সত্য কথা কি বের হয়ে আসবে না? ঠিক রাহি এবং তৌহিদ আফ্রিদির মধ্যে সেম ঘটনাটাই ঘটেছে। আর তৌহিদ আফ্রিদি এবং তৌহিদ আফ্রিদির বাবাকে কিন্তু এই শুধুমাত্র এই হুমকির কারণে কিন্তু ধরেনি। সম্প্রতি জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় নিহত আসাদুল হক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে 5 দিনের রিমান্ডে রয়েছেন তিনি। তৌহিদ আফ্রিদিকে রিমান্ডে পেয়ে দেখেন, আমি আপনি জানি যে ও নাকি শুধুমাত্র কয়েকজন ইউটিউবারকে হুমকি দিয়েছিল, কিন্তু তলে তলে কত কিছু হয়েছে। এটা কিন্তু কখনো সত্য কিন্তু চাপা থাকে না। এখন অনেকে বিশ্বাস করবে, অনেকে বিশ্বাস করবে না, বাট তাতে কোনো কিছু আসে যায় না। যা সত্য সেটার জন্য কিন্তু তিনি শাস্তি পাচ্ছে। মানে বিষয়টা এমন হলো না যে 1971 সালে জুলফিকার আলী ভুট্টো এবং ইয়াহিয়া খান যে কাজটা করেছিল, তৌহিদ আফ্রিদিও এই 24 জুলাইয়ের মধ্যে একই কাজটাই করলো। 1971 সালে জুলফিকার আলী ভুট্টো এবং ইয়াহিয়া খান যেভাবে বাঙালিদের উপরে এবং শেখ মুজিবুর রহমানকে হুমকি দিয়ে যেভাবে অত্যাচার করেছিল, ঠিক সেম কাজটাই 2024 সালে জুলাইয়ের আন্দোলনের মধ্যে এই তৌহিদ আফ্রিদিও একই কাজটাই করেছে। সর্বলাস্ট আমি একটা কথাই বলবো, আল্লাহ তাআলা যা করেন সবার ভালোর জন্যই করেন। যেমন কর্ম তেমন ফল। তৌহিদ আফ্রিদি যেমন কর্ম করেছিল ঠিক তেমনই ফল পাচ্ছে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা দেখে আপনাদের মতামত। 1 তারিখ থেকে আমার পরীক্ষা শুরু, তো তার কারণে আমি কিছুদিন ভিডিও আপলোড দিতে পারবো না। আর যদি সময় পাই আমি ভিডিও আপলোড দিব। সো আমাকে কেউ ভুলে যান না। আবারও দেখা হবে পরীক্ষার পর। সো আল্লাহ হাফেজ।